ফেসবুক, মেটা বা আমেরিকার ডিপ স্টেট এরা এই জিনিসটাকে বন্ধ করার একটা প্রয়াস নিয়েছিল। কিন্তু ১৪০ কোটি ভারতবাসীর দেশে ফেসবুককে আটকে নরেন্দ্র মোদীকে জনসাধারণের থেকে ডিটাচ করে রাখবে, এই ক্ষমতা ওয়েস্টার্ন বিশ্ব বা আমেরিকার নেই। হতাশাগ্রস্ত কিছু বিকৃত মানসিকতার লোকরা হচ্ছে বাম নেতৃত্ব। আর তৃণমূল বলে এখন কিছু আছে নাকি? সো বামদের এই অপচেষ্টা চলবে। এরা যুগে, যুগে করে এসেছে। 1946 এ করেছিল, 47 এ করেছে, 60 এর দশকে করেছে, 70 এর দশকে করেছে। চারু মজুমদার কানু সান্যালগিরি করেছে। প্রতি বসুরা রিফর্মড, রিভাইভ বামপন্থা নিয়ে এসছে। ওই এক। প্রত্যেকে মানসিক বিকৃত, আমাদেরই ভারতীয় বংশোদ্ভূত কিছু গার্বেজ আমরা এই দেশে পেলে বেড়াচ্ছি। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আজকে আমরা প্রথমেই কথা বলার চেষ্টা করব আমাদের প্রধানমন্ত্রী। এটা বললেন ফেসবুক, মেটা বা আমেরিকার ডিপ স্টেট এরা এই জিনিসটাকে বন্ধ করার একটা প্রয়াস নিয়েছিল। কিন্তু ১৪০ কোটি ভারতবাসীর দেশে ফেসবুককে আটকে নরেন্দ্র মোদীকে জনসাধারণের থেকে ডিটাচ করে রাখবে, এই ক্ষমতা ওয়েস্টার্ন বিশ্ব বা আমেরিকার নেই। কথাগুলো দিয়েছে একবার এটা ভারত সরকার জবাবদিহিতা চাইতে পারে। তবে আপনাকে আমি একটা কথা বলি। এই যে আমরা কথায় কথায় ডিপ স্টেট আমরা বলি, গাঁজাখড়ি শোনাবে এই বৃষ্টি বাদলার দিনে, কিন্তু এই পৃথিবীর বুকে ৭ থেকে ৮ জন ব্যক্তি আছে। আসলে ৭ থেকে ৮টা বিজনেস পরিবার আছে। এরা বিশ্বটাকে চালায়। এই ফেসবুক বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন, এগুলো ৪-৫ পরের ধাপে এদের একটা হেড আসে। কিন্তু এই যে বিশ্বের সেই ৭-৮ জন শক্তিশালী ব্যক্তি বা ব্যবসায়ী পরিবার, এরা আমেরিকাকেও কন্ট্রোল করে, ডিপ স্টেটকেও কন্ট্রোল করে। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এদের কাছে খুব একটা স্বস্তিকর নয়। তাই এই সমস্ত কথা বলছে, লিগ্যাল রিকোয়েস্ট এসেছে। লেট ইট বি ডিসক্লোজড। কে লিগ্যাল রিকোয়েস্ট করতে পারে ভারতের প্রাইম মিনিস্টারের ভিডিওকে ডিসকানেক্ট করে রাখার জন্য? ইট শুড কাম আউট। টেক ডাউনের ব্যাখ্যা তলব শুধু ফেসবুক নয়, আমি এমন একটা প্রজন্ম থেকে বিলং করি যারা জেনজিদের সাথে কমিউনিকেশনটা করতে পারি। এই ইনস্টাগ্রাম বলে যে সোশ্যাল মিডিয়া অ্যাপটা আছে, এটা ফেসবুকের থেকেও অনেক বেশি পেনিট্রেটিভ টু দ্য জেনজিস। এই ইনস্টাগ্রামটাকে স্ক্রুটিনিতে আনা উচিত। এই ইনস্টাগ্রামে যে লাখো লাখো ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়, যেগুলো শেয়ার হয়, এই এই ভিডিওগুলোর মধ্যে কিছু ইন্টারন্যাশনাল পলিটিক্স কাজ করে, যাতে আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চাগুলো এফেক্টেড হচ্ছে। হলো সেই আন্দোলনের জেনজিদের আন্দোলন রেজাল্ট বিগ জিরো, এটা আমি মনে করি না। এই জেনজিদের মধ্যে যেগুলো আমাদের টিনেজ বাচ্চাগুলো আছে, যেগুলো জেনুইন স্টুডেন্ট, তাদের দাবি, তাদের সরকারের কাছে যা আবদার, সেগুলো বিষয়ে কিন্তু গভর্নমেন্ট কিন্তু ভীষণ আন্তরিক। নট অনলি দিস সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি আপনাকে দায়িত্বের সাথে বলতে পারি বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, তারাও কিন্তু এই জেনজিদের বিষয়গুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখেছে। দেখুন, সংস্কার এটা এমন নয় যে নেহরু কোনো সালে একটা সংস্কার করে গেল আর ভারতবর্ষ ২০০ বছর চলবে। হতে পারে না। সংস্কারের জায়গাটা আসে সময়ের সাথে সাথে। আজ যদি আমাদের দেশের প্রশ্নপত্র ফাঁসের মতো কোনো বিষয় হয়ে থাকে, এ বিষয়ে সংস্কারের প্রয়োজনীয়তা ছিল। যে আন্দোলন সত্যিকারের ছাত্ররা করেছে, সেই আন্দোলনের যথার্থতা নরেন্দ্র মোদী তথা এই কেন্দ্রীয় সরকার উপলব্ধি করতে পেরেছে এবং ভীষণ তাৎপর্যভাবে তারা কিন্তু খুব সিরিয়াসলি সেই আন্দোলনটাকে নিয়ে মূল যে বিষয়, তার কিন্তু একটা সমাধান সূত্র ছাত্রদেরকে দিয়েছে এবং ছাত্ররা কিন্তু সেটা মেনে নিয়েছে। আজকে নরেন্দ্র মোদীর সেই ফেসবুকের বার্তা, সেই ভিডিও, এটা কিন্তু একটা সেলিব্রিটি হিসেবে কোনো ভিডিও পোস্ট নয়। একটা সমাধান সূত্র আত্মবিশ্বাসের সাথে জেনজিদেরকে উনি কমিউনিকেট করতে পেরেছেন। জেনজিরা সেটাকে মান্যতা দিয়েছে। আজকে শিক্ষায় সংস্কার, ক্রমবর্ধমান সংস্কার। আজকে শুধু প্রশ্নপত্র ফাঁস নিয়ে এখন যে সংস্কার হলো, এখানে থেমে থাকলে চলবে না। আগামীতেও ভাবতে হবে, ২ বছর পরে ভাবতে হবে, ২০ বছর পরে ভাবতে হবে। এগুলো চলবে। শিক্ষামন্ত্রী পদত্যাগ করছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট আগ বাড়িয়ে জেনজিদের কাছে গিয়ে কথা বলছেন, তাদের কথা শুনছেন, তাদের দাবিগুলোকে মান্যতা দিচ্ছেন। এটা ভারতীয় গণতন্ত্রের একটা সোনালী দিক। কিন্তু একই সঙ্গে আমি বলব, এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে, এই মৌলিক অধিকার করতে গিয়ে, এই সংবিধানপন্থী সংবিধান করতে গিয়ে যে বাম কমিউনিস্ট আল্টার লিবারেল যে ফোর্স ভারতবর্ষের মধ্যে লুকিয়ে আছে, তারা যে জেহাদি গ্রুপকে নিয়ে গিয়ে যে আন্দোলনটাকে যে পথে নিয়ে যেতে চেয়েছিল, সেটা ভারতীয় গণতন্ত্র এবং আমাদের এই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা জেনারেশনদের জন্য খুব বিপজ্জনক। বা যে প্রশ্ন পশ্চিমবঙ্গবাসীর মনে এই মামলাটার বেল হওয়া নিয়ে একটা প্রশ্ন এসেছে। গতদিনে যে ১৬-১৭ জন আমাদের সিএমএম কোর্ট থেকে বোধহয় বেল হয়েছে এবং বেল হওয়ার আগে বোধহয় ওটার আগে জুডিশিয়াল কাস্টাডি দিয়ে দিয়েছিল। কাস্টাডি দেওয়ার পর পুট আপ দিয়ে বোধহয় বেল করানো হয়েছে। সেখানে সম্ভবত সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এবং কেন্দ্রীয় বা স্টেট গভর্নমেন্টের কোনো নোটিফিকেশন দেখানো হয়েছে।
দেখুন, সরকারি যা বিজ্ঞপ্তি থাকে সেটা গভর্নমেন্টের পলিসি, উই ক্যানট টক অ্যাবাউট দ্যাট। কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছে, ওনার নাম সম্ভবত শৈলেন্দ্রমণি ত্রিপাঠী। উনি একটা রিট মামলা করেছেন, আর্টিকেল 32 তে করেছেন। সর্বভারতীয় স্তরে যে এই ছাত্র আন্দোলন, এই সিজিপির প্রোটেস্ট, সেখানে ওনাদের যেটা কন্টেনশন ছিল এই রিট পিটিশনের, তাতে যেটা ওনারা তুলে ধরতে চেয়েছেন, ইনডিসক্রিমিনেট এবং এক্সেসিভ ইউজ অফ ফোর্স বাই দ্য পুলিশ। অর্থাৎ কিন্তু একটা ভিড়ের মধ্যে পুলিশ পার্থক্য করেনি কারা ছাত্র নয়, এবং যে ফোর্সটা ব্যবহার করা হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় বেশি ছিল। সেই মামলাতে, সেই সুপ্রিম কোর্টের মামলাতে, আমি এই কথাটা একটু বলে নিতে চাইছি, মানুষের বুঝতে সুবিধা হবে। সেই মামলাতে আমাদের সলিসিটর জেনারেল, যিনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন, তিনি ক্যাটাগরিক্যালি মেনশন করেছেন যে ছাত্র আন্দোলনের সেই ছাত্রদের মধ্যে ক্রিমিনাল অ্যান্ড আনডিজায়ারেবল এলিমেন্টস ইনফ্লিক্টেড করেছিল। আপনি সুপ্রিম কোর্টের সেই রায় দেখবেন, সেখানে বলা হয়েছে যে 18 বছরের কম বয়সী কোনো ছেলে মেয়ে অথবা যারা ছাত্র, তাদেরকে এই এফআইআরগুলোর ইনভেস্টিগেশন চললেও তাদের এগেনস্টে কোনো কোয়েরসিভ অ্যাকশন নেওয়া যাবে না, অর্থাৎ কিনা কাস্টোডিয়াল ডিটেনশন করা যাবে না। কিন্তু যদি কারোর বিরুদ্ধে ক্রিমিনাল অ্যালিগেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য হচ্ছে না। আজকে দিল্লি পুলিশ যে তাদের অফিসিয়াল যে রিপোর্টটা দিয়েছেন, সেই আন্দোলনের মধ্যে যারা যুক্ত ছিলেন, আমি কতজনের শুধু ক্রিমিনাল রেকর্ডের কথা বলছি, অফিসিয়াল রেকর্ডে বলছি, সেই আন্দোলনের মধ্যে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে 101 জন ছিলেন খুনের মামলার আসামি, হয়তো বেলে আছেন। তাদের মধ্যে ছিলেন 62 জন যারা অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি, তাদের মধ্যে 284 জন ডাকাতি কেসের আসামি, তাদের মধ্যে 25 জন ছিল যারা মলেস্টেশন অফ ওমেন, শ্লীলতা হানির আসামি, তাদের মধ্যে 229 জন ছিল যারা আর্মস অ্যাক্ট, অস্ত্র মামলার আসামি, তাদের মধ্যে কিডন্যাপিং, এনডিপিএস, স্ন্যাচিং, 61% যারা ধর্ষণ মামলার আসামি, তারা ওখানে গিয়ে ছাত্র আন্দোলন করছে। এদের বিরুদ্ধে কোনো লিগ্যাল লেনিয়েন্সি দেখানো উচিতই নয়। সুপ্রিম কোর্ট সেই বার্তা দিয়েছেন, এবং এই একই মামলাকে 3-8 তারিখ আবার রাখা হয়েছে ফর ফার্দার কনসিডারেশন। এখানে শনাক্ত করা হয়েছিল যাদেরকে অ্যারেস্ট আমার এটা আইনজীবী হিসেবে ওপিনিয়ন, আমার এই ওপিনিয়নটা কোনো বিচার বিভাগীয় কোনো আদেশ, তার বিরুদ্ধে আমি বলছি না। গত দিনে বেল দেওয়ার সময় অবশ্যই পুলিশকে একটা পুলিশ রিপোর্ট দিয়ে দেখানো উচিত ছিল যে এদের এগেনস্টে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে কিনা, থাকলে কি আছে। ঘটনা হয়তো যেটা হয়েছিল, প্রথমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড হিয়ারিং করছিলেন, তিনি হয়তো জেসি বা কাস্টাডি দিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে যখন পুট আপ দিয়ে এই স্টেট গভর্নমেন্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখিয়ে বেল প্রেয়ার করা হয়, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, আমি রেকর্ড দেখিনি বা মামলায় আমি নিজে অংশগ্রহণ করিনি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইনভেস্টিগেটিং এজেন্সিদের উচিত ছিল এই 16 জন যারা কাস্টাডিতে আছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি কোর্টের সামনে তুলে ধরার পরেও কোর্ট আদেশ দিয়ে থাকেন, তো সেখানে কোনো মন্তব্য নেই। করে দুটো জিনিসের মধ্যে আমরা যদি কারোর ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস থাকে, তো সেক্ষেত্রে যে ইনভেস্টিগেটিং অফিসার আছেন, তিনি যদি যথাযথ প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডগুলো ম্যাজিস্ট্রেটের সামনে তুলে ধরতেন, অবশ্যই সেটা ম্যাজিস্ট্রেট হিয়ারিংয়ে কনসিডারেশনে নিতেন। কিন্তু এখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় আমাদেরকে বুঝতে হবে, সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টসের কথা, অর্থাৎ আগে অপরাধের রেকর্ড আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু এই যে 16 জন 17 জন যারা এই মামলায় অ্যারেস্ট হয়ে বেল পেয়ে গেছেন, তাদের কিন্তু ভবিষ্যতে ছাত্র আন্দোলন করতে আসলে কিন্তু এই রেকর্ডটা কিন্তু রেলিভেন্ট হবে। বেল পেলেও এই মামলাটার রেকর্ড কিন্তু তাদের এগেনস্টে যেতে পারে ভবিষ্যতে। সুপ্রিম কোর্ট ফার্দার অর্ডার দেবেন 3-8 তারিখ। যে শর্ত দেখুন, একটা দেশের সরকার রাজনৈতিক দলের সরকার হয়, তারা একটা প্রজন্মকে, স্পেশালি জেনজিকে ভীষণ লেনিয়ান দৃষ্টিতে দেখতে পারেন। কিন্তু বিচার বিভাগকে সবকিছু বিবেচনা করেই কিন্তু রায় দিতে হয়। আইনের ঊর্ধ্বে এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিও নন। তাকেও এই বাচ্চা কাচ্চা জেনজিদের প্রতি অবশ্যই দায়িত্ব থাকবে যে তাদেরকে তাদের কেরিয়ার, তাদের ফিউচার এবং দেশের ফিউচার, যেটা একাত্ম একে অপরের সাথে, সেটাকে সিকিউর করা। কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনের মধ্যে দিয়ে কোনো খুনি বেরিয়ে যেতে পারবে না। জিনিস যেটা এখন সিজেপি নতুন এরা এত ছোট ছোট ছেলে মেয়ে, এদের যখনই আমি ফেসবুক মিডিয়াতে দেখেছি, আমার স্নেহই এসেছে এদের প্রতি। দেশের আইনটাকে তো উঠিয়ে নেওয়া যাবে না ভাই, আইন আইনের মতো চলবে। রাজনৈতিক দাবি, রাজপথের দাবি, সেটা সরকার বা রাজনৈতিক দল সেটাকে কনসিডার করতে পারে, কিন্তু এক্সিস্টিং ল অফ দ্য কান্ট্রি, সেটা কিন্তু সরকার এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে। আইন বিরোধী কিছু হলে আইন আইনের পথে চলবে, এটা থেকে বেরোতে পারবে না কেউ। কি কোনো ক্ষেত্রে দেখা যায় দেখুন, কারণটা খুব গভীর এবং গুরুতর। আমাদের এই রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ এই ভারত রাষ্ট্রের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের ডেমোক্রেসি। আর একজন ল অ্যাবাইডিং সিটিজেন হয়ে আপনাকে আমি বলছি, আমাদের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে এই ডেমোক্রেসি।
আজকে বিগত দিনগুলোর যদি ২-৩ বছরের যদি আপনি আর্মি রেকর্ড দেখেন, ছোট, ছোট কিছু যুদ্ধ তো হয়, সবকিছু তো আর মেইনস্ট্রিম মিডিয়াতে আসে না। চীনের সাথে ডিসপিউট আমরা লুকোতে পারব না। পাকিস্তানকে আমরা গিয়ে ধরে, ধরে মারি, এটা সত্য কথা। পাকিস্তানের সাথে যখন ভারতের সিন্দুর, অপারেশন সিন্দুর হচ্ছিল, তখন আমেরিকান আর্মি কিছুটা আমাদের স্ট্রেংথ রিয়ালাইজ করতে পেরেছে। 71 এও পেরেছিল। এই স্ট্রেংথ রিয়ালাইজেশন করার পর আমাদের যে মিসাইল স্ট্রেংথ, ব্রাহ্মসের যে শক্তি বা আমাদের আর্মির যে বর্ডারে যা স্ট্রেংথ এই মুহূর্তে রয়েছে, তাতে আগামী ২০-৩০ বছর আমাদের এই স্ট্যান্ডার্ড নিয়ে পৃথিবীর কোনো দেশই সামরিক শক্তিতে পারবে না। ভারতবর্ষ ভৌগোলিকভাবে যে অবস্থানে আছি আমরা, সেই আসমুদ্র হিমাচলের যে মানচিত্র, এটা আপনি দেখুন সাউথ ইস্ট এশিয়ার অন্তত ৭ থেকে ৮টা দেশকে শান্তিতে রেখেছে। আজকে ভারতকে ডিস্টেবিলাইজ করুন, ভারতকে অশান্তি করে তুলুন। আজ রাশিয়া, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এমনকি মিডল ইস্ট পর্যন্ত শান্তিতে থাকবে না। তো এই গলার মধ্যে যে কাঁটাটা বিঁধে আছে পৃথিবীর বুকে, তার নাম ভারত। আমেরিকার এটাতে সহ্য হচ্ছে না, এবং তাই তারা যখন রিয়ালাইজ করতে পেরেছে যে আমরা সামরিক শক্তি দিয়ে ভারতকে বর্ডারের বাইরে থেকে এসে আক্রমণ করে এই দেশকে আর বিনষ্ট করার মতো জায়গায় নেই, অতএব দেশের অভ্যন্তর থেকে আমাদের কিছু শত্রু জোগাড় করতে হবে, তাদেরকে ফান্ড করতে হবে, ফান্ড করে এই ডেমোক্রেটিক সিস্টেমের সুবিধা নিয়ে এই ভারতবর্ষকে টুকরে টুকরে করতে হবে। দিস ইজ দ্য প্ল্যান। ভারতবাসীর মধ্যে যে অন্তর্নিহিত, আমি হিন্দু মুসলমান উভয় পক্ষকে বলছি, ভারতবাসীর মধ্যে যে অন্তর্নিহিত আধ্যাত্মিক আত্মা আছে, সেটাকে যদি রাষ্ট্রবাদ বলেন তো হ্যাঁ রাষ্ট্রবাদ, যদি সেটাকে কমন সেন্স বা রাষ্ট্রবোধ বলেন তো রাষ্ট্রবোধ। এই রাষ্ট্রবোধ, এই দেশভক্তি, এই সাধারণ মানুষের এই স্ট্রেংথ, যা বিচ্ছিন্ন গণতান্ত্রিক অসুবিধাগুলোর মধ্যে থেকেও ভারতবর্ষকে অক্ষুণ্ণ রেখেছে, এটাকে ওয়েস্টার্ন বা আমেরিকান শক্তিগুলো রিয়ালাইজই করতে পারেনি, তাই ভাঙতে পারছে না, হয়তো ভবিষ্যতেও পারবে না। তাকে বলি ভাম, তো তারা যে দিচ্ছে রাজনৈতিক হতাশাগ্রস্ত কিছু বিকৃত মানসিকতার লোকরা হচ্ছে বাম নেতৃত্ব। আর তৃণমূল বলে এখন কিছু আছে নাকি? তৃণমূল তো বোধহয় আর কিছু নেই। সো বামদের এই অপচেষ্টা চলবে, এরা যুগে যুগে করে এসেছে। 1946-এ করেছিল, 47-এ করেছে, 60-এর দশকে করেছে, 70-এর দশকে করেছে, চারু মজুমদার কানু সান্যালগিরি করেছে, জ্যোতি বসুরা রিভাইভ বামপন্থা নিয়ে এসছে। ওই এক, প্রত্যেকে মানসিক বিকৃত, আমাদেরই ভারতীয় বংশোদ্ভূত কিছু গার্বেজ আমরা এই দেশে পেলে পুলে বেড়াচ্ছি। ভবিষ্যৎ নেই এদের কোনো। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।